আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। ষষ্ঠ এবং সপ্তম ব্যাচের সমাপনী ক্লাসে আমাদের ২০ টির কাছাকাছি টপিক আলোচনা করার মাধ্যমে ট্রেডিং জার্নি শুরু করানোর কথা থাকলেও আমরা মাত্র ৬ টি টপিক সেদিন শেষ করতে পারছিলাম। বাকি টপিকগুলো আমরা তখনও শেষ করতে পারি নাই। এখনো আনুমানিক প্রায় ১২ থেকে ১৩ টি বা ১৪ টি পর্যন্ত টপিক এখনো পর্যন্ত আমাদের হাতে রয়েছে, যেগুলো আমরা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারি নাই আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আমরা ধাপে, ধাপে প্রত্যেকটা টপিক আমরা ধরে, ধরে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং জার্নির ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ট্রেডিং এর ১ম ধাপগুলার ২ নাম্বার ধাপ। যেখানে ১ম ধাপটা ছিল হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট এবং ২য় নাম্বারটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি টাকা নিয়ে আসলেন ট্রেডিং করার জন্য, ইনভেস্ট করলেন ট্রেডিং করার জন্য। কিন্তু আপনার টাকাটা কোথায়, কিভাবে, কতটুকু লাভ এবং কতটুকু লসের সম্মুখীন হইতে পারে, সেটার ক্যালকুলেশন যদি আপনি ঠিকমতো করতে না পারেন, তাহলে আপনার ক্ষেত্রে দেখা যাবে আপনি ট্রেডিং করতেছেন ঠিক আছে, আপনি প্রফিট করতেছেন ঠিক আছে, আপনার ট্রেডিং এর সাকসেস রেটটা অনেক বেশি হচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যাবে যে আপনার মূলধন থেকে আপনার কন্টিনিউয়াসলি প্রফিট মাইনাস হতেই থাকবে। আপনার মূলধন একটা জিনিস, আপনার প্রফিট আরেকটা জিনিস। মূলধনকে যখন প্রফিটের সাথে প্রফিটকে যখন মূলধনের সাথে যখন যুক্ত করা শুরু করবেন, তখন আস্তে, আস্তে দেখা যাবে আপনি যখন রিস্ক ম্যানেজমেন্ট যখন ফলো করবেন না, তখন দেখা যাবে যে আপনার এই পার্সেন্টেজটা আপনার কন্টিনিউয়াসলি কমতে থাকবে। কারণ একজন ট্রেডার তার সারা জীবনের ট্রেডিং ক্যারিয়ারে কখনোই সে 100% কখনো কোনো ট্রেডে প্রফিটেবল হইতে পারে না। সে ১০০ টা ট্রেড যদি নেয়, তাহলে অবশ্যই তার সেখানে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ১০ টা পর্যন্ত তার ট্রেডটা লসের সম্মুখীন হয়। অথবা সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে থাকে, অথবা ডাউন হয়, অথবা তাকে তার হোল্ড করতে হয় লং টাইম যাবৎ। তো এই যে তার যে লসের একটা ধাক্কা আসে, এই ধাক্কাটা মূলত হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্টের কারণেই কিন্তু আসে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট যদি কোনো ট্রেডার যদি প্রপারলি যদি এটা করতে পারে, তাহলে তার ট্রেডিং জার্নিটা আরো অনেক বেশি ইজি হবে এবং তার লসের পরিমাণটা ন্যূনতম হবে। ন্যূনতম যতটুকু হলে তার লসটা কভার করা অনেক বেশি ইজি হয়ে যাবে, ততটুকুই তার লস হবে। যদি সে ফুলফিল ভাবে ডিসিপ্লিন মেনে যদি সে ট্রেডিংটা করতে পারে রিস্ক ম্যানেজমেন্ট করে, করে, তাহলে দেন তার ট্রেডিং সাকসেসটা তার প্রত্যেকটা ট্রেড সাকসেস হবে। তার ১০০ টার মধ্যে যদি ১০ টা ট্রেডে যদি লস যদিও হয়ে যায়, তারপরে দেখা যাবে তার তেমন কোনো কিছুই যায় আসবে না। কারণ ওই ১০ টা ট্রেড থেকে যে পরিমাণ লস হয়েছে সে পরবর্তী ৫ টা, ৬ টা বা ৭ টা ট্রেডে সে সাথে, সাথে তার লসটা রিকভার করতে পারবে। আপনার লস হলো ঠিক আছে, কিন্তু লসটা যদি রিকভার যদি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই ট্রেডিং করে আপনার কখনোই লাভ হবে না। আপনার লস হবে এটা ঠিক আছে, কিন্তু সে লসটা আপনার রিকভার করতে হবে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা মোটামুটি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো রিস্ক ম্যানেজমেন্ট আলোচনা করব ঠিক আছে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কি এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রেডিং জার্নিটা আরো অনেক বেশি জটিল হয়ে যাবে আমাদের। তো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি আপনার ট্রেডিং এ সম্ভাব্য ঝুঁকি কমিয়ে ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ এই রিস্ক ম্যানেজমেন্ট এমন একটি মাধ্যম, এমন একটি প্রক্রিয়া, এমন একটি কৌশল যার মাধ্যমে ট্রেডিং এ যে রিস্কটা হয়, ট্রেডিং এ যে ধরনের রিস্কের সম্মুখীন আমরা হই, সেই রিস্ককে একদম ন্যূনতম পর্যায়ে নিয়ে যায় এবং আপনার ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যন্ত নিয়ে আপনার এই ক্ষতির পরিমাণটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এখন কে নিয়ন্ত্রণ করতে পারে? নিয়ন্ত্রণটা করতে পারে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সেজন্য বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া বা কৌশল যার মাধ্যমে আপনি আপনার ট্রেডিং এ সম্ভাব্য ঝুঁকি কমিয়ে ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারেন এবং লাভের সম্ভাবনা কন্টিনিউয়াসলি আপনি বাড়াতে পারেন। এটা এমন একটি ব্যবস্থা যা আপনাকে মার্কেটের অস্থিরতা, অনিশ্চয়তা এবং ভুল সিদ্ধান্তের কারণে সৃষ্ট ক্ষতি থেকে আপনি মার্কেটে যে আপনি একদম পারদর্শী হওয়ার পরেও যে আপনি 100% সিওরলি আপনি যে প্রফিট করতে পারবেন, তার গ্যারান্টি আপনি কখনো দিতে পারবেন না। কারণ এই মার্কেটের যে অস্থিরতা, এই মার্কেটের যে ভোলাটাইল, এই মার্কেটের যে ম্যানিপুলেশনটা চলতে থাকে এবং এই মার্কেটের যে অনিশ্চয়তা থাকে, এর কারণে দেখা যাচ্ছে কি যে আপনি অনেক সময় ভুল ডিসিশন গুলার সম্মুখীন হয়ে যাবেন। অর্থাৎ আপনি ভুল সিদ্ধান্ত নিতে চাবেন না, কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাবেন। ফলে দেখা যাবে যে আপনার ট্রেডিং জার্নিটা সহজ হওয়ার পরিবর্তে আপনার ট্রেডিং জার্নিটা আরো অনেক বেশি জটিল এবং আরো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে বিষয়টা বোঝা সেটা হচ্ছে যে এটা এমন একটি ব্যবস্থা, এই রিস্ক ম্যানেজমেন্ট এমন একটি ব্যবস্থা যা আপনাকে মার্কেটের অস্থিরতা
মার্কেটের অনিশ্চয়তা এবং ভুল সিদ্ধান্তের কারণে সৃষ্ট ক্ষতি থেকে আপনাকে রক্ষা করে। অর্থাৎ মার্কেটের যে আপ ডাউন, অতিরিক্ত পরিমাণে যে আপ ডাউন হয় এবং মার্কেটের যে অনিশ্চয়তা, অর্থাৎ কোথায় গিয়ে যে তার প্রাইসটা স্টেবল হবে, কোথায় গিয়ে তার আপ শেষ হয়ে যাবে, কোথায় গিয়ে তার ডাউন শেষ হবে, এইগুলোর কোনো গ্যারান্টি এই মার্কেটে নাই। এই হুট করে আপ হয়ে যাবে আবার হুট করে ডাউন হয়ে যাবে। তো এই গ্যারান্টিটুকু দেওয়ার জন্য এই যে অনিশ্চয়তা থাকে, এই অনিশ্চয়তার কারণে যে পরিমাণ রিস্ক আমাদের সম্মুখীন হইতে হয়, এই রিস্ক এবং রিস্কের কারণে যে ভুল ডিসিশনগুলো আমাদের এখানে তৈরি করতে হয়, সেই ভুল ডিসিশনগুলা আমরা যাতে হচ্ছে কন্ট্রোল করতে পারি, সেজন্য মূলত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কাজ করে থাকে। তো রিস্ক ম্যানেজমেন্টের মেন লক্ষ্যই হলো যে আপনার যে পুঁজি বা আপনার যে মূলধন আছে সেটা সুরক্ষিত করা বা হচ্ছে তার সুরক্ষা বজায় রাখা। অর্থাৎ তার সুরক্ষার জন্য যতগুলো দায়িত্ব পালন করা দরকার তার সবটুকু পালন করবে, যদি আপনি ডিসিপ্লিন ওয়াইজ আপনি যদি আপনার ট্রেডটা যদি এক্সিকিউট করা শুরু করতে থাকেন। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট কি করে যে আপনার পুঁজি বা মূলধনকে সুরক্ষিত করে এবং এমনভাবে ট্রেড করতে বাধ্য করে আপনাকে, যেটা আপনার দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা কয়েক গুণ পর্যন্ত বাড়ায় দেয়। তো এটাই ছিল মূলত হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি আরেকটা বিষয় যদি খেয়াল করি, তাহলে সেটা হচ্ছে আপনার আপনার কাছে ধরুন হচ্ছে $100 পর্যন্ত ফান্ড আছে। তো $100 ফান্ড কই থেকে আসলো? আপনি কই থেকে ফান্ডটা ট্রেডিং এর ক্ষেত্রে নিয়ে আসলেন? আপনি মানি ম্যানেজমেন্ট করে আপনি এখানে টাকাটা নিয়ে আসছেন, ঠিক না? যে আপনি কারো কাছ থেকে ধার করেন নাই, কারো কাছ থেকে সুদ নেন নাই, কারো কাছ থেকে হচ্ছে আপনি ঋণ করেন নাই। আপনি আপনার নিজের সঞ্চয় থেকে আপনার যে ধরেন ৳৫০,০০০ সঞ্চয় ছিল, সেখান থেকে আপনি হচ্ছে ৳১০,০০০ বা ৳১২,০০০ আপনি এখানে এনে ডিপোজিট করছেন। ওই টাকাটাই ধরেন আপনি এখন ট্রেড করবেন। তাহলে আমি ধরলাম আপনার কাছে এখন হচ্ছে $100 আছে বা ৳১২,০০০ আছে আপনার কাছে। তো এই ৳১২,০০০ ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে একটা ডিসিশন নিলেন। যে কি ডিসিশন নিলেন? যে আপনি ডিসিশন নিলেন যে আপনি এই যে $100 যে আপনি নিয়ে আসছেন, তো এই $100 থেকে আপনি একটা হিসাব করলেন। একটা ক্যালকুলেশন আপনি করলেন। যে আপনার কাছে হচ্ছে এখন ৳১২,০০০ আছে। তো এই ৳১২,০০০ র মধ্য থেকে যে আপনি হচ্ছে প্রত্যেকটা ট্রেড করবেন। তো আমরা সবাই জানি ট্রেডিং এর ক্ষেত্রে লাভ এবং লস ২ টাই থাকে। তো লাভ এবং লস যেহেতু ২ টাই আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ২ টা জিনিস নিয়ে আমরা এখানে কাজ করব। তাহলে কি জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি? এক হচ্ছে আমার এখানে রিস্কের পরিমাণটা সেট করে ফেলা। তো রিস্কের পরিমাণটা কিভাবে সেট করতে পারি? এই যে রিস্কটা আমরা নিচ্ছি, যে আমরা যে $১০০ নিয়ে আসলাম, $১০০ থেকে আমি কতটুকু পর্যন্ত রিস্ক আমি বহন করতে পারি, এটা ডিপেন্ড করে যে আমি টাকাটা কই থেকে আনছি, আমার টাকার উৎস কি এবং আমি এই যে সঞ্চয়টা করলাম, এটা কি আমি যে একবারে কি করছিলাম নাকি আমি ধাপে, ধাপে করতেছি, নাকি আমার এটা কন্টিনিউয়াসলি হইতে থাকবে, সঞ্চয়টা বাড়তে থাকবে। যেমনটা ধরেন আপনি জব করেন হচ্ছে ৩-৪ বছর যাবত। ৩-৪ বছর যাবত আপনি জব করে আপনি ৳৫০,০০০ জমা করছেন। তার মানে কি? আপনার জব এখনো পর্যন্ত আছে এবং কন্টিনিউয়াস থাকবে। তো এই জব থাকার কারণে দেখা যাচ্ছে কি যে আপনার সঞ্চয়টা বাড়তে থাকবে। তো সঞ্চয় যখন বাড়তে থাকবে তখন আপনার এই লসের পরিমাণটাও কি হয়ে যাবে? যে আপনি বাড়ায় নিতে পারবেন। আপনার রিস্কের পরিমাণটা বাড়ায় নিতে পারবেন। তো এটাকে আমরা কিছুক্ষণ পরে আমি আলোচনা করতেছি যে আমরা লসের পরিমাণ কখন, কিভাবে, কোথায় বাড়াবো। তো এই পর্যায়ে যখন আপনার কাছে ধরেন হচ্ছে $১০০ পর্যন্ত ফান্ড আছে, তো এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি $২ পর্যন্ত হচ্ছে রিস্ক নিতে পারবেন প্রত্যেকটাতে। তার মানে হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে এখন $১০০ কে যদি আপনি ভাগ করে দেন, $১০০ কে যদি ২ দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে $৫০। তাহলে তার মানে হচ্ছে আপনি ৫০ টা ট্রেড আপনি নিতে পারবেন $২ করে রিস্ক নিয়ে। ঠিক না? তার মানে কি যে আপনি এখন রিস্ক নেওয়াই মানে যে আপনার যে সেই রিস্ক অনুযায়ী সেটা হচ্ছে এক্সিকিউট করবে এমনটাও কিন্তু না। আপনি রিস্ক নিচ্ছেন এইজন্য যাতে হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিকভাবে মার্কেটে প্রবেশ এবং এক্সিট করতে পারেন, এইজন্য। তো এখন আপনি $১০০ নিলেন, আপনার কাছে $১০০ ফান্ড আছে। এখন আপনি যদি $২ পর্যন্ত যদি ফান্ড যদি লস স্বীকার করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি প্রত্যেকটাতে যখন $২ করে লস স্বীকার করতেছেন তখন কিন্তু আপনার প্রফিটের রেশিওটাও কিন্তু বেড়ে যাবে। তার মানে আপনি ১০ টা ট্রেড করলে সেখান থেকে যদি ৭ টা ট্রেডও যদি প্রফিট হয়, তাহলে সেই প্রফিট থেকে আমরা যদি $৪ করেও যদি সেখানে যদি প্রফিটটা ধরি, এখন বিষয় হচ্ছে কি যে এখানে আপনার $২ যে আপনি রিস্ক নিচ্ছেন, এই $২ এর পরিবর্তে আপনার প্রফিটের টার্গেটটা কিন্তু তার থেকে ২ গুণ পর্যন্ত থাকতে হবে। অর্থাৎ রিস্কের তুলনায়, অর্থাৎ লসের তুলনায় আপনার প্রফিটের টার্গেটটা আপনার ২ গুণ বেশি থাকতে হবে। তার মানে আপনি $২ হচ্ছে আপনার লসের টার্গেটটা নিচ্ছেন, যে রিস্ক নিতে যাচ্ছেন। তাহলে আপনার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $৪ পর্যন্ত। তাহলে ধরেন হচ্ছে $১০০ এ আপনি $৪ প্রফিট করবেন ওই ট্রেডে। যে ট্রেডের জন্য আপনি $২ রিস্ক গ্রহণ করছেন নিজের জন্য।
তো এখন আপনার কাছে এখন $4, $4 হচ্ছে প্রফিট। তার মানে হচ্ছে আপনি ১০ টা ট্রেড করছেন, ১০ টা ট্রেডের ক্ষেত্রে আপনার 4 টা ট্রেড হচ্ছে সাকসেস হইছে, ৭ টা ট্রেড সাকসেস হয়েছে। তাহলে আপনার এখানে প্রফিট হচ্ছে ৪ ৭ টা $২৮। তাহলে $২৮ হচ্ছে আপনার প্রফিট। এখন আপনার ধরেন হচ্ছে ৩টাতে হচ্ছে আপনার লস হয়ে গেছে। তাহলে ৩টাতে লস হয়েছে কত? আ ৩ দুগুণে ৬। তাহলে $৬ পর্যন্ত আপনার লস হয়েছে। তাহলে $২৮ থেকে আপনি $৬ টা মাইনাস করে দেন। তাহলে আপনার থাকতেছে $২২। তাহলে ওভারঅল আপনার এখানে প্রফিটটা কিন্তু বেশি থাকতেছে। এখন মার্কেট কন্ডিশন এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাইসটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক না? তো এখন আপনার মার্কেটের কন্ডিশন দেখেন আহামরি ভালো না। ধরে নেন আহামরি ভালো না। তাহলে এখন আপনি যদি $2 এর পরিবর্তে যদি ধরেন হচ্ছে $5 এর রিস্ক নেন, তার মানে কি $5 রিস্ক নিলে আমরা বললাম কি যে আপনার প্রফিটের টার্গেটটাও থাকবে কিন্তু তার দ্বিগুণ। তার মানে $5 রিস্ক নিচ্ছেন তার মানে হচ্ছে আপনার প্রফিটটা হবে $10 মানে ওই ট্রেডে। এখন $10 যদি না হয়ে যদি আপনার লস যদি হয়েও যায় তাহলে এখন আপনার ওই নিয়মই ফলো করতে হচ্ছে। $5 করে রিস্ক নিচ্ছেন। তো এই $5 করে যখন আপনি রিস্ক নিচ্ছেন তখন দেখা যাচ্ছে কি যে আপনার ধরেন হচ্ছে ১০ টা ট্রেড করলেন। তাহলে ১০ টা ট্রেডে দেখা গেল কি যে আপনার প্রফিট টার্গেটটা $10 করে কখনো ফিল আপ করবে না। কারণ আপনি $১০০ দিয়ে আপনি $10 প্রফিট করতেছেন তার মানে প্রতিটা ট্রেডে আপনার 10% করে মার্কেটের আপ হইতে হবে। কিন্তু মার্কেটের কখনো 10% পর্যন্ত কন্টিনিউয়াসলি আপ হইতে পারে না। কিছু, কিছু ক্ষেত্রে করে। বাট মেক্সিমাম টাইমে সে 10% পর্যন্ত আপ হইতে পারে না। তার মানে কি আপনি যখন রিস্ক বেশি নিচ্ছেন তখন আপনার রেশিওটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে প্রফিটের টার্গেটটা। ওই টার্গেটটা কিন্তু আর মার্কেট ফিল আপ করে দিতে পারবে না আপনাকে। তো সেক্ষেত্রে আপনার লসের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। এই যে লসের পরিমাণটা যে কন্টিনিউয়াসলি বাড়তে থাকতেছে, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে আপনি যদি ১০ টা ট্রেড করেন, তাহলে ১০ টা ট্রেড যদি ধরেন হচ্ছে আপনার ৫ টা ট্রেড হচ্ছে এক্সিকিউট করছে। মানে সঠিকভাবে কাজ করছে। তার মানে ৫ ৫ $২৫ কিন্তু আপনার প্রফিট হইছে। তো $৫ প্রফিট যদি হয়েও থাকে, তাহলে এখন এই দিক থেকে যদি আপনার লসের পরিমাণটা যদি কি থাকে যে আপনার ধরেন হচ্ছে $৫ করে হলো। তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার ৫ ৫ ২৫ তাহলে এদিকেও ২৫ হয়ে গেল, ওইদিকেও ২৫ হয়ে গেল। তার মানে কি কাটাকাটি হয়ে গেল। তার মানে কি মাঝখানের সময়টুকু আপনার লস। এটা করা যাবে না। তাহলে এইদিকে যদি ধরেন হচ্ছে যে $২ করে যদি হইতো। ধরেন $২ করে। তার মানে হচ্ছে আপনার ৫ টা ট্রেডে আপনি প্রফিট করছেন। তাহলে ৫ টা ট্রেডে প্রফিট করছেন আর ৫ টা ট্রেডে হচ্ছে আপনি লস করছেন। মার্কেট যখন খারাপ ছিল। তাহলে আপনার প্রফিট হয়েছে তার মানে আপনি ২ গুণ করে প্রফিট বেশি করছেন। মানে আপনার রিস্ক ছিল $২ কিন্তু আপনি প্রফিট করছেন $৪ করে। এটাই তো নিয়ম। 1:2 তাহলে এদিকে আপনার $৪ করে প্রফিট হইছে। তার মানে ৫ টা ট্রেডে ৪ ৫ $২০ প্রফিট হইছে। আর এদিকে আপনার লস হইছে কত? ৪ দুগুণে ৮, $৮ হচ্ছে লস হইছে। তাহলে $৮ লস আর $20 হচ্ছে প্রফিট। তার মানে কি ওভারঅল প্রফিট কত? $20 থেকে $৮ মাইনাস করে দেন, টোটাল $12 প্রফিট। তাহলে এইভাবে যদি আপনি হিসাব করতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার ক্ষেত্রে আপনার এই রিস্কটা নেওয়া কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এই $২ করে। তার মানে এই যে আমরা $২ করে যে আমরা এখান থেকে প্রফিট করতেছি বা $২ এর যে আমরা টার্গেট নিচ্ছি বা এই যে হিসাবটা করতেছি $১০০ এ $২ পর্যন্ত আমি রিস্ক নেব। তো এটাকে মূলত বলা হয় যে দিস ইস দ্য 2% রুল। অর্থাৎ ২% রুলস এর মধ্যে এটাই হচ্ছে আপনার প্রধান রুলস। যে আপনার ১ থেকে ২% পর্যন্ত আপনি রিস্ক বহন করতে পারবেন আপনার নিজের ফান্ডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো এটা কন্টিনিউয়াসলি আপনি একবার মানছেন, আবার আজকে মানলেন, কালকে মানলেন, তারপরের দিন মানবেন না, তারপরের দিন মানবেন না। কিন্তু তারপরের দিন আবার মানতে ইচ্ছা করবে, এমনটা কিন্তু করা যাবে না। আপনার কন্টিনিউয়াসলি আপনার সর্বোচ্চ গেলে আপনি ২% পর্যন্ত রিস্ক নিতে পারেন। ঠিক আছে? এটা আমি বলব যে আপনার হচ্ছে কোথায়, কোথায় কখন, কখন আপনার এই পার্সেন্টেজটা পরিবর্তন হবে সেটাও আমি কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি। যে আপনি শুধুমাত্র ২% এ থাকবে তাহলে তো মানে কি ২% এ থাকলে দেখা যাচ্ছে কি যে আপনার প্রফিট টার্গেটটাও কিন্তু কমে যাচ্ছে। তার মানে কি আপনি ২% যদি আপনার রিস্ক হয় তাহলে আপনার প্রফিট টার্গেট হচ্ছে ৪%। ৪% আপনার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তাহলে এখন আপনার মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু এখন অনেক সময় দেখা যায় মার্কেট তো ভালো পাম্প করে। তাহলে ভালো পাম্প করার ক্ষেত্রে আপনি এখন নিয়ম মানলেন, কালকে নিয়ম মানলেন না। এরকম তো করা যাবে না, ঠিক না? তাহলে এখন সঠিকভাবে নিয়ম মানতে হলে আপনার কি করতে হবে? মার্কেটের কন্ডিশন এর উপর ডিপেন্ড করে আরো ৫ টা টপিকের উপরে আরো ৫ টা এনালাইসিস এর উপর ডিপেন্ড করে আপনার রিস্কটা বাড়ায় দিতে হবে। তার মানে ধরেন মার্কেট এখন $৩০ পর্যন্ত আপ হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আমি রিস্ক নিয়ে বসে আছি হচ্ছে ২% নিয়ে। তো এটা কিন্তু হবে না। তাহলে আমার এই ক্ষেত্রে কি করতে হবে যে আমার এই পার্সেন্টেজটা বাড়াতে হবে। তার মানে আমার যদি এইদিকে ধরেন আমি যদি এখানে ১৫% পর্যন্ত রিস্ক নিই, কথার কথা আমি ১৫% যদি রিস্ক নিই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট টার্গেটটা কত থাকতেছে? ২ গুণ পর্যন্ত থাকতেছে। তার মানে ১৫ দুগুণে ৩০, ৩০% পর্যন্ত আমার টার্গেট থাকতেছে। কিন্তু মার্কেটে কিন্তু এভাবে হয় না। মার্কেট কিন্তু কয়েকটা ধাপে, ধাপে আগায়। মার্কেটে দেখা যাচ্ছে যে আপনার এই টার্গেটের ক্ষেত্রে আমার ২ গুণ পর্যন্ত হচ্ছে না। দেখা যাচ্ছে ৪ থেকে ৫ গুণ পর্যন্ত আপ হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ড এ আছে অথবা বুলিশ আছে। মানে এখন সবাই হচ্ছে কিনতেছে। তো এখন যেহেতু মার্কেট গ্রিন অবস্থায় আছে, সবাই যেহেতু কিনতেছে তার মানে কি এখন আমার প্রফিটের টার্গেটটাও কিন্তু বেশি হয়ে যাবে আমাদের রিস্কের তুলনায়। তার মানে
এটা ডিপেন্ড করবে কার উপর? অন্যান্য টোকেন কি হারে পাম্প করছে এটাকে আমাদের এনালাইসিস করতে হবে। এটা ফার্স্ট আমাদের এনালাইসিস করে নিতে হবে যে অন্যান্য টোকেন তার বটম প্রাইস থেকে, তার স্টার্টিং প্রাইস থেকে সে এখন পর্যন্ত কত প্রাইস পর্যন্ত গেছে। এটার উপরে কয়েকটা ধরন হচ্ছে আপনি 10টা বা 15টা পর্যন্ত আপনি টোকেন এনালাইসিস করে দেখেন, তাহলে দেখতে পারবেন যে সেগুলো গড়ে আপনার রিস্কের তুলনায় আপনার কতটুকু পার্সেন্ট পর্যন্ত তারা হচ্ছে আপে গেছে। তাহলে 12টা ধরুন হচ্ছে 10টা আপনি টোকেন এনালাইসিস করলেন, সেখান থেকে দেখতে পারলেন যে আপনার হচ্ছে 8টা টোকেনই হচ্ছে প্রায় 30 থেকে 50% বা 60% পর্যন্ত আপ হইছে। আর বাকি 2টা ট্রেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার সেখান থেকে হয়তোবা 2% বা 3% পর্যন্ত সে ডাউনে গেছে। তার মানে ওই যে রিস্কের পরিমাণে কিন্তু চলে গেছে 2% থেকে 3%। তাহলে ওখানে যদি 2 থেকে 3% হয়ে যায় তাহলে সেখানে আপনি 5% ধরে নিতে পারেন। সমস্যা নেই। কিন্তু আপনার প্রফিটটা হচ্ছে কত 30% বা 40% পর্যন্ত আপনার সেখানে 60% পর্যন্ত সেখানে প্রফিট টার্গেট আছে, তার মানে 4 গুণ পর্যন্ত আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি রিস্কটাকে কি করতে পারেন কন্টিনিউয়াসলি বাড়ায় নিতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রকার ইস্যু থাকবে না, আমাদের ক্ষেত্রেও কোনো প্রকার বাধা থাকবে না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা 2% উপরে কোন কোন ক্ষেত্রে আমি 5% 6% রিস্ক নিতে পারবো, বা কোন কোন সময় বা কোন কোন বিষয় আমরা মাথায় রেখে আমি আমার রিস্কের পরিমাণটা বাড়ায় নিতে পারবো। আমার তো সার্বজনীন নিয়ম হচ্ছে 1 থেকে 2% পর্যন্ত এই রিস্কের মধ্যে থাকে। এর বাইরে যাওয়া যাবে না। এটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন মানবেন না, আপনি কখনো হচ্ছে ট্রেডে সাকসেস হইতে পারবেন না। এটা গ্যারান্টি। আপনি কখনো পারবেন না। আপনার ডিসিপ্লিন মানতে হবে। তো এই পর্যায়ে আমি যদি হিসাব করে দেখাই তাহলে রিস্ক ম্যানেজমেন্টের আমরা ৫ টা ধাপ নিয়ে আসছি। কোন কোন ধাপে আপনি আপনার রিস্কের পরিমাণটা বাড়াতে পারবেন। ১ম ধাপ হচ্ছে অভিজ্ঞতা বাড়লে। আপনি যখন আস্তে আস্তে আপনার যখন এনালাইসিস এর দক্ষতা যখন কন্টিনিউয়াসলি যখন বাড়তেছে, যখন আপনার বাড়তেছে, আপনি যখন শিখতেছেন কন্টিনিউয়াসলি, আপনার লার্নিং আম আ স্টেজটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কি যে তখন আপনার এই যে আ আম আপনার পার্সেন্টেজটা এটা আপনি বাড়ায় দিতে পারেন। তখন তো আপনি সিউর যে আপনার প্রফিট হবে কোথায়? তাহলে সেখানে তো আপনার 2% বা 4% এর এই রেশিওটা নিয়ে লাভ নাই। অর্থাৎ 2% আপনার রিস্ক অথবা লস, আর হচ্ছে 4% হচ্ছে আপনার প্রফিট অথবা আপনার হচ্ছে আপ হওয়া, বা হচ্ছে আপনার যেটা হচ্ছে লাভ যেটা বলি না কেন। একটা হচ্ছে কি যে অভিজ্ঞতা বাড়লে তাহলে আপনি বুঝে যাচ্ছেন যে আপনার মার্কেট কোথায় কখন কোন কন্ডিশনে যেতে পারে। তাহলে এখন আপনি এনালাইসিস করে বুঝলেন যে আপনার মার্কেটটা এখন ভালো কন্ডিশনে আছে। তো সেক্ষেত্রে আপনি রিস্কের পরিমাণটা বাড়ায় নেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না। রিস্কের পরিমাণ বাড়ায় নেওয়ার মানে হচ্ছে যে আপনি সর্বোচ্চ কত ডলার পর্যন্ত রিস্ক নিতে পারবেন। তার মানে কি যে আপনার এই যে রিস্কের রেশিওটা, আপনার রিস্কের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে? কমায় আনতে হবে। ঠিক আছে? এ রিস্কের লেভেল সরি রিস্কের লেভেলটা কন্টিনিউয়াসলি বাড়াইতে হবে। সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে কিভাবে রিস্কের লেভেলগুলো হচ্ছে বাড়াইতে হয়। তাহলে আপনার যখন আপনি ধরেন হচ্ছে $100 এ যখন ট্রেড নিচ্ছেন, তাহলে আপনি মার্কেট থেকে তখনই বের হবে। মার্কেটের ডাউনকে আপনি তখনই গ্রাহ্য করবেন যখন সেটা 2% পর্যন্ত অলরেডি ডাউন হয়ে গেছে। তার মানে কোন টোকেন ধরেন হচ্ছে $100 এ কিনলেন, $100 কেনার পরে ধরেন $98 এ চলে আসছে। তার মানে তখন আপনার মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। তখন কিন্তু আপনার নলেজের কিন্তু ঘাটতি আছে। তখন কিন্তু আপনি নতুন। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে আপনার এই ম্যানেজমেন্টের বিষয়গুলো আপনার ক্ষেত্রে কাজে লাগাইতে হবে। ধরেন আপনি শিখে গেলেন। আপনি একটা জিনিস হয়ে অভিজ্ঞতা লাভ করলেন। অভিজ্ঞতা লাভ করলে এখন দেখা যাচ্ছে কি যে আপনার $2 এ আসার পর আপনি জানেন যে $2 যেহেতু এখন আছে তাহলে $3 এর কাছাকাছি এসে মার্কেটটা পুনরায় আপ হয়ে যাবে। তার মানে কি আপনার লসের পার্সেন্টেজ এখন কোথায় থাকবে? 2% এ থাকবে? না। কারণ আপনি জানেন যে এখন হচ্ছে $100 আপনি এন্ট্রি নিছেন। আপনার $97 যখন এখানে লাইনে হিট করবে তখন এখান থেকে এটা সাপোর্ট লাইনে হিট করার পরে প্রাইসটা আপে চলে যাবে। এরকম পসিবিলিটি আছে। এই নলেজটুকু আপনার তৈরি হয়ে গেছে। পাশাপাশি এখানে অনেকগুলো এনালাইসিস টুলস আছে, ইন্ডিকেটর আছে। সেগুলোর মাধ্যমে আমরা লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারি, ঠিক না? যেখান থেকে আপ হওয়ার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে এই নলেজগুলো থাকলে তো আপনি জানতেছেন যে আপনার এই লেভেলগুলোতে হচ্ছে আপনার কি এখান থেকে আপ হতে পারে। তার মানে 2% রিস্কের ক্ষেত্রে 2% লাইনে আপনার এখানে সেল করার প্রয়োজন নাই। কারণ আপনি জানেন 3% থেকে আপ হওয়ার পসিবিলিটি আছে। তার মানে কি আপনি 33% আপনি সেল করে দিবেন? না, কারণ 3% থেকে তো আপ হবে। তাহলে সেক্ষেত্রে আপনার রিস্কের পরিমাণটা 5% রাখেন। যে 5% এ যদি চলে আসে, তাহলে হয়তোবা মার্কেটের প্রাইসটা আরো অনেক বেশি ডাউন এ যাওয়ার পসিবিলিটি আছে। কারণ 3% থেকে তো সে রিভার্স করার চান্স আছে। কারণ কি 3% এর সাপোর্ট লেভেল আছে। কারণ সাপোর্ট লেভেল থেকে তো প্রাইস আপ হবে, বা অন্যান্য যতগুলো প্যাটার্ন আছে, বুলিশ প্যাটার্ন বা আপ প্যাটার্ন যেগুলো আছে, সেই প্যাটার্ন গুলো যদি তৈরি হয়ে যায়, তাহলে ওই লেভেল থেকে আপ হবে। তাহলে ওই লেভেলে তো আমার সেল করার তো কোনো কারণ নেই। তাহলে এখন যদি 5% এ যদি কোনো কারণে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমি সেল করে দিব। সমস্যা নেই। কারণ 5% এ আসলে হয়তোবা মার্কেট আরো ডাউন এ যাইতে পারে। সেখানে আমাদের এনালাইসিস করতে হবে। তাহলে অভিজ্ঞতা বাড়লে আমাদের রিস্কের পরিমাণটাও কি করতে হবে?
যে আমরা বাড়াতে পারবো। এরপরে হচ্ছে পজিটিভ ট্রেন্ড থাকলে, যদি মার্কেটে যদি ভালো ট্রেন্ড থাকে, যদি বুলিশ প্যাটার্ন যদি তৈরি হয় বা বুলিশ মার্কেট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের রিস্কের পরিমাণটা বাড়াতে পারবো। এরপরে হচ্ছে যদি বেশি প্রফিট পটেনশিয়াল থাকে, যদি মানে আমার যদি মার্কেটে যদি কন্ডিশনটা যদি এমন থাকে, যেমন এই যে যেটা বললাম যে 30%, 40%, 60%, 70%, 80% পর্যন্ত আপ হওয়ার যদি চান্স থেকে থাকে, তাহলে আমি রিস্কের পরিমাণ বাড়াই নেব, আমার কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে আমি বাড়াইতে পারবো। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী হোল্ডিং এর জন্য, যদি আপনার টার্গেট থাকে যে আপনি একটা টোকেন কিনবেন, কেনার পরে সেই টোকেনটা আপনি দীর্ঘ সময় যাবত হচ্ছে হোল্ড করবেন, অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে 3-4 মাস পর বা 5 মাস বা 1 বছর পরে এই টোকেনটা সেল করবেন, কারণ আপনার কাছে মনে হয় যে এই টোকেনটা এই কোম্পানিটা সামনের দিনগুলোতে অনেক ভালো করবে, তাহলে সেক্ষেত্রে প্রাইস বাড়তে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার রিস্কের পরিমাণটা অনেক বেড়ে যাবে। আপনি নেন, সমস্যা নেই, কারণ আপনার টার্গেটটা হচ্ছে লং টাইমে, তাহলে হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যদি প্রাইস অনেক বেশি আপ ডাউনও করে, তাহলে তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না বা হবেও না। কারণ হচ্ছে কি যে আপনি লং টাইম হোল্ডের জন্য আছেন। তাহলে সেক্ষেত্রে আপনার রিস্কের পরিমাণ 30%, 40%, যেখানে আমাদের 1-2% ছিল সেখানে আপনি 30%, 40% নেন। কারণ কি এটা হচ্ছে আপনার লং টাইম টার্গেট। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রকার ইস্যু থাকবে না। আরেকটা মেইন বিষয় হচ্ছে যে সঠিক ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস যদি আপনার জানা থাকে এবং সেখানে যদি আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে ওই সবগুলো যদি জেনে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার আর কোনো প্রকার বাধা থাকবে না। তাহলে তখন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনার রিস্ক আপনি কোথায় নিবেন, কোথায় কত ডলার পর্যন্ত আপনি রিস্ক নিতে পারবেন, কত পার্সেন্ট নিবেন, সেগুলো তখন আপনি অটোমেটিক্যালি নিতে পারবেন। আর যদি এতগুলা যদি আপনার ১ম অবস্থায় যদি না থেকে থাকে, এটা থাকবে না স্বাভাবিক, আপনি বিগিনার। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সার্বজনীন যে রুলসটা আছে, যে 2% এর যে রুলসটা আছে, সেই রুলসটা কন্টিনিউয়াসলি আপনার ফলো করতে হবে এবং এই রুলস অনুযায়ী আস্তে, আস্তে আপনার রিস্কের পরিমাণটা বাড়াইতে হবে। তাহলে আপনার অভিজ্ঞতা বাড়লেও, মার্কেট পজিটিভ ট্রেন্ড থাকলে, বেশি প্রফিট পটেনশিয়াল থাকলে, দীর্ঘমেয়াদী হোল্ডিং টার্গেট থাকলে এবং সঠিক এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল এনালাইসিস গুলো, এই বিষয়গুলো যদি কন্টিনিউয়াসলি যদি আপনি ডেভেলপ করে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে এবং কন্টিনিউয়াস যদি এগুলো যদি আপনি নিজের ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জার্নিটা আরো অনেক বেশি সহজ এবং স্মুথ হবে বলে আমি আশা ব্যক্ত করতেছি। তো নাও এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক কিছু বুঝলাম, অনেক কিছু আলোচনা করলাম। এখন যে হাউ ডু ইউ লিমিট ইউর লস অন দিস ট্রেড, আপনি কিভাবে আপনি লিমিট সেট করে দেবেন যে আপনার লস কোথায় হবে, কোথায় কত ডলার হলে আপনি সেল করবেন, কোথায় আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন, এই বিষয়গুলো আপনি কোথায় শিখবেন বা কোথা থেকে পাবেন এই বিষয়গুলো, সেগুলো তো আপনার জানতে হবে। আপনি একটা জিনিস শিখলেন, রিস্ক ম্যানেজমেন্ট শিখলেন, কিন্তু কোথায় সেল হবে, কিভাবে সেল হবে, কে সেল করবে, এগুলো বুঝতে হবে তো। তো এখন চলেন আমরা এই বিষয়গুলো একটু শিখে আসি যে এগুলো কিভাবে সেট করতে হয়, এগুলোর মূল কারিগরকে, সেগুলো মোটামুটি একটু শেখার চেষ্টা করি। তো এই ধাপে আমরা আলোচনা করার চেষ্টা করব হচ্ছে স্টেপ 1 এ, সেটা হচ্ছে সেট এ স্টপ লস, অর্থাৎ আমাকে একটা স্টপ লস সেট করতে হবে। তাহলে স্টপ লস এর মেইন কাজ হচ্ছে কি যে আমার লসকে স্টপ করে দেওয়া, যে আর বেশি যাতে লস আমার এখানে না হয়, সেটা হচ্ছে এখানে কি করে দেবো, ফিক্সড করে দিতে হবে। তো ওই যে যেটা বললাম, আপনার টার্গেট হচ্ছে 2%। এখন 2% হওয়ার পরে আপনি জানেন যে 3% এর যে লেভেলটা আছে, 3% থেকে মার্কেটটা আপ হওয়ার চান্স আছে। তার মানে কি আপনি কি 2% এ সেল করবেন বা 3% সেল করবেন? না। কারণ 3% থেকে তো আপ হয়ে যাচ্ছে, তো আমি হোল্ড করি। সমস্যা কি? কিন্তু এমন যদি হয় যে 3% থেকে যখনই 3% যখন ব্রেক করে ফেলবে, তখন প্রাইসটা কন্টিনিউয়াসলি ডাউন হবে। এটা ডিপেন্ড করতেছে এনালাইসিস এর উপরে। আপনার এনালাইসিস এর যোগ্যতা কতটুকু, অভিজ্ঞতা কতটুকু, তার উপর ডিপেন্ড করে এটা আসবে আরকি। মানে আপনি প্রেডিক্ট করতেছেন প্রাইসটা কতদূর পর্যন্ত যাইতে পারে। তাহলে আপনি প্রেডিক্ট করলেন যে 3% যখনই ডাউনে যাবে, 3% যখনই ব্রেক করে ডাউনে যাবে, তখনই কি হয়ে যাবে, মার্কেটটা হয়তোবা 10% বা 15% পর্যন্ত ডাউন যাওয়ার পসিবিলিটি রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, যে আপনি সেট করে দেবেন যে 3% এর নিচে যদি হুট করে যদি মার্কেটে প্রাইসটা যদি ড্রপ করে বা প্রাইসটা যদি 3% হিট করে নিচে যদি চলে আসে, তাহলে 3.5% এর ডাউনের ক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি টোকেনটা কি হয়ে যাবে, সেল হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে স্টপ লস এর কাজ। মানে ওখানে অটোমেটিক্যালি সেল করে দিবে। তাহলে এই স্টপ লস মূলত হচ্ছে ২ প্রকারের থাকে। এক হচ্ছে বেসিক স্টপ লস, আরেকটা হচ্ছে ট্রেইলিং স্টপ লস। বেসিক স্টপ লস যেটা বললাম, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আপনার এই যে একটা পার্সেন্টেজ সেট করে দিলেন, যে 3.5% এ যখনই হিট করলো মার্কেট, যখনই ব্রেক করে ফেললো, তখন আপনার সেল হয়ে গেল অটোমেটিক। এটা হচ্ছে বেসিক। আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ট্রেইলিং স্টপ লস। তো ট্রেইলিং স্টপ লসটা কিভাবে কাজ করে? তো ট্রেইলিং স্টপ লসটা কাজ করে মূলত হচ্ছে আপনার এখানে কয়েকটা ধাপে কাজ করে। যে যদি ধরেন আপনি একটা ট্রেড ৳১০০ কিনে থাকেন। যদি একটা ট্রেডে ধরেন একটা টোকেন আপনি ৳১০০ কিনলেন। ৳১০০ কেনার পরে ৳১০৫ পৌঁছানোর পরে, ধরেন ৳১০০ কেনার পরেও ৳১০৫ পর্যন্ত আপ হয়ে গেল। তো এখন আপনি ট্রেইলিং যে স্টপ লসটা টুলসটা আছে, সেখানে আপনি বললেন যে ৳১ করে।
আপনি ৳১ সেট করে দিলেন। ৳১ সেট করা মানে হচ্ছে আপনার ৳১ যখনই বাইরে যাবে, যখন ৳১ মানে আপনার বর্তমানে যে প্রাইসটা আছে, এই প্রাইস থেকে যখনই আপনার ৳১ যখন বেশি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? যে শেয়ারটি বা ক্রিপ্টোকারেন্সি টোকেনটি যদি ৳১০৬ য় চলে যায়, তখন আপনার স্টপ লস ৳১০৫ য় চলে যাবে। ঠিক আছে? স্টপ লস ৳১০৫ চলে যাবে। মানে কি? এক ধাপ যখন প্রাইস বেড়ে যাবে, ধরেন এখন প্রাইস হচ্ছে ৳১০৫ য় আছে। প্রাইস যখন ৳১০৬ যখন চলে যাবে, তখন অটোমেটিক্যালি ৳৫ কি হয়ে যাবে? আপনার স্টপ লস সেট হয়ে যাবে। যখন আপনার ৳১৬০ যখন চলে যাবে মার্কেট, ধরেন ৳১০৬ থেকে প্রাইস আর নিচে ডাউন হয় নাই। তো ৳৬ থেকে প্রাইসটা সোজা ৳১৬০ চলে গেল। তাহলে ৳১৬০ চলে যাওয়ার কারণে কারণ আমি এখন ট্রেইলিং স্টপ লসটা কি বলছে যে প্রতি ৳১ যদি করে বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? স্টপ লস এক করে কমে সেখানে ফিক্সড হয়ে যাবে। তার মানে ৳১১০ যদি হয় আমার প্রাইস, কারেন্ট প্রাইস যদি ৳১১০ হয়, তাহলে আমার স্টপ লস হবে কত? ১ করে কমে যাবে। তার মানে ৳১০ থেকে ৳১ কমে ৳৯ আমার ফিক্সড হয়ে যাবে যে ৳৯ হচ্ছে আমার কি? যে ট্রেইলিং স্টপ লস। এখন ৳৯ থেকে ৳১০ থেকে ৳৯ আর মার্কেট আসলো না। যদি ৳১০ থেকে ৳৯ যদি মার্কেট আসতো তাহলে সেল হয়ে যাইত আমার অটোমেটিক্যালি। ঠিক আছে? এরপরে আরো যদি ডাউন হয়ে যায় তার আগে আমার ৳৯ সেল হয়ে যাবে। এটা হচ্ছে ট্রেইলিং স্টপ লস। এখন ৳১০ থেকে ধরেন ৳৯ আসে নাই। এখন হচ্ছে ধরেন হচ্ছে ৳১২ চলে গেল। তাহলে ৳১২ চলে যাওয়ার পরে যেহেতু আমার ট্রেইলিং স্টপ লস ৳১ সেট করা, তার মানে হচ্ছে ৳১২ থেকে ১ কমে ৳১১ কি করবে? সে স্টপ লসটা বসায় দিবে। তার মানে যখনই প্রাইস ৳১১ হিট করে মার্কেটে যখন ডাউন হওয়া শুরু করবে, তখন সে ৳১১ মার্কেটে সেল করে বের হয়ে চলে আসবে। তার মানে সেখানে আপনাকে প্রফিট এভাবে বুক করে দিবে। এটা হচ্ছে ট্রেইলিং স্টপ লসের কাজ। তো এখন একটা স্টপ লস কিভাবে কাজ করে চলুন জেনে আসি। তো এই স্টপ লস ইজ লাইক an emergency button for your trade. If the price goes too low, it will automatically sell your trade to stop you from losing more. অর্থাৎ আপনার যখন প্রাইস বা মার্কেট যখন হিউজ পরিমাণে যখন ডাউন হওয়া শুরু করে, তখন মার্কেটে থাকা অটোমেটিক কিছু রোবট থাকে, যেটাকে আমরা এখানে বলতেছি অটোমেটিক বাটন। এখানে বাটন না, এখানে যা শুধু একটা রোবট হিসেবে কাজ করবে বা এখানে একটা প্রোগ্রাম কাজ করে, একটা অ্যালগরিদম কাজ করে, যেখানে আপনি একটা ফিক্সড করে দেন। ধরেন আপনি আপনার যে এক্সচেঞ্জারে আপনি যে ট্রেড করতেছেন বা যেই প্ল্যাটফর্মে আপনি ট্রেড করতেছেন, সেই প্ল্যাটফর্মে ধরেন হচ্ছে স্টপ লসের অপশনটা আছে। তো স্টপ লসকে আপনি ধরেন একটা রোবট। তো আপনি রোবটকে সুন্দর করে বুঝাই দিতেছেন যে সেখানে ইনপুট সহ সবকিছু বুঝাই দিতেছেন যে এত টাকা আসলে সেল করে দিবা, এত টাকা হিট করার পরে এত টাকা যখন চলে আসবে তখন তুমি সেল করে দিবা। এটা সবকিছু ধারণা হচ্ছে আপনি কি করলেন? আপনার হচ্ছে রোবটকে আপনি কি করলেন? কন্টিনিউয়াসলি বুঝাই দিলেন। রোবট মানে হচ্ছে স্টপ লসের যে ইয়েটা বললাম, যে অপশনটা আছে সেই অপশনটাকে বুঝাই দিলেন। তো এই মুহূর্তে কি করবে? ধরেন আপনি ঘুমায়ে আছেন অথবা বিভিন্ন কাজে আছেন। তো এই কাজ করার পরে সময়ে দেখা যাচ্ছে কি যে আপনি আর মার্কেটে খোঁজ খবর নিতে পারলেন না। বা হচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে স্টপ লসটা মেইনলি করা হয় হচ্ছে আপনার মানসিক অবস্থাকে ভারসাম্যপূর্ণ করে তোলার জন্য। অর্থাৎ ভারসাম্যহীন না, ভারসাম্যপূর্ণ করে তোলার জন্য স্টপ লসটা ইউজ করা হয়। যখন আপনি মার্কেটে কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকতেছেন, তখন আপনার ভয় এবং লোভ এই ২ টা জিনিস কাজ করার কারণে আপনি সঠিক ডিসিশন নিতে পারেন না। তাহলে আপনি ১ম বার ধরেন হচ্ছে আপনি যখন ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পরে আপনি স্টপ লস সেট করে দিলেন। স্টপ লস সেট করার পরে তখন আপনি ডিসিশন নিয়ে ফেললেন। তখনই ডিসিশন নিলেন। কারণ ওই সময়টা তো আপনার ব্রেইন একদম পরিষ্কার। তখন আপনার ব্রেইন একদম আ ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারতেছে কি হইতে পারে, কি হবে না হবে। কারণ সব তো শিখানো হইছে। তো সব তো শিখে ফেললেন। শিখার পরে আপনি সেই জিনিসটা এপ্লাই করতেছেন তখন। তখন আপনি সবকিছু ডিসিশন নিলেন যে আপনার এত পার্সেন্টের রিস্ক এত নিবেন, এত পার্সেন্টের প্রফিট টার্গেট থাকবে। এত পার্সেন্টে হিট করলে এত পার্সেন্টে ডাউন এ যাওয়ার পসিবিলিটি আছে। তার মানে এই লেভেলে আমি সেল হয়ে যাবে। তো ওই সবগুলা জিনিসগুলো ধরেন আপনি তখন সেট করে দিলেন। তাহলে সেট করে দিলে দেখা যাচ্ছে আপনার এনালাইসিস 100% কাজ করবে। যদি আপনি মার্কেটে ওইভাবে না তাকিয়ে থাকেন, আর যদি পারফেক্টলি যদি আপনি এনালাইসিস করে থাকেন ১ম এ। তো এই মুহূর্তে কি করবে? যদি আপনি ঘুমায়ে থাকেন বা বিভিন্ন কাজে যদি থেকেও থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোবটটা তখন কি করবে? যে আপনার ঘুমের পরে আপনি ঘুমাইতেছেন কিন্তু আপনার রোবটটা অটোমেটিক্যালি এই মার্কেটে কাজ করা শুরু করে দিবে, যে আপনার প্রাইসটা ট্র্যাক করা শুরু করবে। সেখানে আপনার আর প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন এই জিনিসটা ট্র্যাক করা শুরু করবেন বা আপনি ট্র্যাক করতে যাবেন, তখন দেখা যাচ্ছে কি আপনার মাথার মধ্যে তখন বিভিন্ন ধরনের ডিসিশন আসবে। তখন আপনার আর কোনো কিছু খেয়ালে থাকবে না। কি করতে হবে, কি করতে হবে না। এই বিষয়গুলো নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে দেখা যাবে কি আপনি বড় ধরনের ভুলের মধ্যে চলে গেলেন। তো সেক্ষেত্রে এই জিনিসগুলা কি করতে হয়? যে রোবটের মাধ্যমে সেট করে দেয়। কারণ ১ম ডিসিশনটাই থাকে হচ্ছে আমাদের সঠিক ডিসিশন। আর মার্কেট যখন কন্টিনিউয়াসলি আপ মুভমেন্ট বা ডাউন মুভমেন্ট এ থাকে, তখন আমাদের মধ্যে ভয় এবং লোভ এই ২ টা জিনিস কাজ করার কারণে আমরা সঠিক ডিসিশনটা মেক করতে পারি না। তো ফলে ভুলভাল জায়গায় আমার এন্ট্রি, এক্সিট বা হচ্ছে লস-টস করে আমরা বসে থাকি। তো সেক্ষেত্রে রোবটকে আমরা কি করে দিই? বুঝাই দিই যে সর্বপ্রথম যে এই প্রাইসে আসলে তুমি সেল করে দিবা, এই প্রাইসে আসলে তুমি ৳১ কমাবো, ৳১ বাড়াবো। যেটা বললাম যে বেসিক স্টপ লস আর হচ্ছে ট্রেইলিং স্টপ লস এর বিষয়টা। ঠিক আছে? তো আশা করি স্টপ লসটা বুঝতে পারছেন।
তো এরপরে আসি হচ্ছে স্টেপ 2, সেটা হচ্ছে সেট এ টেক প্রফিট। অর্থাৎ আপনি এতক্ষণ দেখলেন হচ্ছে লস, যে আপনার 2% এ বা 3% বা 3.5% এ যখন ডাউন হয়ে গেল, তখন আপনার সেল হয়ে যাবে অটোমেটিক্যালি, যখন হিট করবে তখন। আর এখানে কি করতে হয়, টেক প্রফিটের টার্গেটটা সেট করে দিতে হবে। আপনার এই টার্গেটটা আপনার সেট থাকবে। যেমন আমি বলে দিই না যে অনেক সময় যে আপনি এত ডলারে সেল করে দিবেন, বা আপনার টার্গেট হচ্ছে এত ডলার। ধরেন হচ্ছে আপনি ৳১০০ কিনলেন, তো আপনি টার্গেট দিয়ে দিলেন হচ্ছে ৳১০৫ হিট করলে আপনার সেল হয়ে যাবে। তো এই সেম জিনিসটা হয় এখানে, যা শুধু লিমিট অর্ডার দেওয়া। এখানে অর্ডার দেওয়া বোঝায় যে আপনার এত প্রাইসে আপনি অর্ডার দিয়ে রাখলেন $১০৫ ৳১০৫ আপনি কি করলেন, অর্ডার দিয়ে রাখলেন। তো যখন ৳১০৫ হিট করবে তখন এই মার্কেটটা কি করবে, এক্সিকিউট করে দিবে। তো এ টেক প্রফিট ইজ এ অপোজিট অফ স্টপ লস, অর্থাৎ স্টপ লসের বিপরীত। কিন্তু আপনার এখানে কি হয়, স্টপ লসে একটু বেশি ইয়া করতে হয়, কাঠখড় পোড়াইতে হয়। সেখানে ২-৩ টা ইনপুট দিতে হয়, যেগুলো মাথা ঘামিয়ে দিতে হয়, ডিসিশন মেক করতে হয়। আর এই টেক প্রফিটের ক্ষেত্রে তেমনটা কিছু দেখতে হয় না, যা শুধু আপনার নেক্সট রেসিস্ট্যান্স কোথায় বা যে পর্যন্ত প্রাইস যাইতে পারে সেই জিনিসটা দিলে সেই জায়গাতে কি হয়, যে সেল হয়ে যায়। ঠিক আছে? আর স্টপ লসের ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট প্রাইসে হিট করার পরে সেই প্রাইসের নিচে যদি চলে যায়, তখন আপনার স্টপ লসটা এক্সিকিউট করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো সেখানে ফেস করতে হয়। বাট আপনার স্টপ লসের বিপরীত থাকে টেক প্রফিটটা। ওকে? তো আশা করি যে এই জিনিসটা মোটামুটি বুঝতে পারছেন। তো এখানে যা শুধু বলা হয়েছে যে লেটস সে ইউ বট বিটকয়েন এট $100, ধরুন হচ্ছে আপনি $100 আপনি আ আপনি বিটকয়েন কিনলেন $100, ঠিক আছে? $100 থাকাকালীন আপনি বিটকয়েন কিনলেন, বিটকয়েন কিনলেন। তো এই $100 থাকার পরে দেন হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি অ্যান্ড ইউ ওয়ান্ট টু মেক এ $4 প্রফিট। আপনি এই বিটকয়েনের যে আপনি $100 কেনার পরে আপনার টার্গেটটা হচ্ছে $4 প্রফিট করা। ওই যে 4% পর্যন্ত। আপনি 2% রিস্ক নিলেন, কিন্তু আপনার 4% পর্যন্ত প্রফিটের টার্গেট থাকতে হবে। কারণ হচ্ছে মিনিমাম আমাদের ২ গুণ পর্যন্ত আমাদের টার্গেট রাখতেই হবে। তো সেক্ষেত্রে আপনার $4 প্রফিটের টার্গেট। এখন এটা কি এমনি, এমনি কি টার্গেট হয়ে গেছে? না। আপনার মার্কেট কন্ডিশন, সেই টোকেনের টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস করার পরে তো আপনি ডিসিশন নিলেন যে আপনার 4% পর্যন্ত বা $4 পর্যন্ত আপনার প্রফিট টার্গেটটা থাকা দরকার। তো এই মুহূর্তে ওই যেহেতু $4 প্রফিট আপনার টার্গেট থাকবে, তো আপনি কি করবেন যে আপনার টেক প্রফিট টার্গেটটা আপনার $104 এ ফিক্সড করতে হবে। আপনি $100 এ কিনলেন, $100 প্রাইসে কিনলেন, $104 প্রাইসে আপনি সেল অর্ডারটা দিয়ে রাখলেন। যখন $104 হিট করবে, আপনার এটা সেল হয়ে যাবে। ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে আপনার টেক প্রফিট আরকি। তো আমরা যদি শর্টকাটে যদি বলি যে, আমরা যেটা বললাম যে, আমরা ধরেন হচ্ছে $2 পর্যন্ত রিস্ক নিতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিলাম যে, আমার যদি প্রাইসটা যদি $2 পর্যন্ত হিট করে ফেলে, ডাউনের ক্ষেত্রে যদি আমার $100 থেকে $98 পর্যন্ত যদি চলে আসে, বা হচ্ছে ওই জায়গা পর্যন্ত আসতে আমাদের প্রাইজের যে চেঞ্জ হয়েছে, তাহলে ওই চেঞ্জের জায়গাটাতে আমি কি করব, যে সেল অর্ডার দিয়ে রাখবো। মানে স্টপ লসের। স্টপ লসে তো সেল অর্ডার হয় না? সেখানে আমি স্টপ লসকে আমি কি করলাম, যে আমি বলে রাখলাম যে, আমার এই প্রাইসে আসলে তুমি সেল করে দিও। ঠিক আছে? তো সেখানে সেল হয়ে যাবে। আর টেক প্রফিটের ক্ষেত্রে সেম জিনিসটা যদি 4% প্রফিট বা $4 পর্যন্ত যদি হিট হয়ে যায়, তাহলে $104 যেমন সেল অর্ডার হয়ে যাবে, এখানে সেম জিনিসটা 4%, 5% বা 6% যে টার্গেটটা থাকবে, ওই টার্গেটটা আমি কি করব, যে আমার সেল অর্ডারটা বসায় দেব। ফলে সেখান থেকে আমার সেলটা এক্সিকিউট করে আমার এখান থেকে প্রফিটটা মেক করবে। এটাই মূলত ছিল হচ্ছে আপনার আ সাময়িক একটা ধারণা। তো এরপরে ৩ নাম্বার স্টেপ হচ্ছে দ্য রিস্ক রিওয়ার্ড রেশিও। এতক্ষণ যেটা বললাম যে আপনার 2% যদি রিস্ক থাকে, তাহলে আপনার 4% পর্যন্ত আপনার সেখানে হচ্ছে প্রফিট রেশিওটা থাকতে হবে। ঠিক আছে? অর্থাৎ আপনি রিস্ক নিচ্ছেন কত আর রিওয়ার্ড পাচ্ছেন কত। মানে আপনি রিস্ক কত নিচ্ছেন আর প্রফিট নিচ্ছেন কত। তাহলে সেক্ষেত্রে আপনার সেই ডিসিশনগুলো আগে মেক করে নিতে হবে যে এই টোকেনটা কত পার্সেন্ট পর্যন্ত আপ হইতে পারে, কত পার্সেন্ট পর্যন্ত ডাউন হতে পারে, বা কত পার্সেন্ট পর্যন্ত ডাউন হলে আরো বেশি ডাউনে যাইতে পারে। এই সবগুলা বিষয় মূলত হচ্ছে আপনার আগে সর্বপ্রথম শিখে ফেলতে হবে। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানায় দিব। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট এই জিনিসগুলো শিখে রাখেন যে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনার সবসময় কি করতে হবে? আপনার ফিক্সড রাখতে হবে। যে আপনি 2% নিলে 4%, 5% বা 6% পর্যন্ত আমার এই রেশিওটা থাকবে। আ যখন আপনার রিস্ক রেশিওটা যখন বেড়ে যাবে, ধরেন হচ্ছে 5% আপনি রিস্ক নিচ্ছেন, তখন আপনার এই পার্সেন্টেজের পরিমাণটাও রিওয়ার্ডের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তখন আপনার ওটা ফিক্সড করতে হবে যে আপনার হচ্ছে সেটা 15%, 20%, 30%, 40% পর্যন্ত নিয়ে যেতে হবে। অর্থাৎ রিস্ক বাড়লে আপনার রিওয়ার্ডের বা প্রফিটের টার্গেটটাও কিন্তু বাড়ায় দিতে হবে। কিন্তু আপনি কখনো কমাইতে পারবেন না। এটা হচ্ছে মেইন বিষয়। তো এটা এখানে যা শুধু বোঝানো হইছে। তো কেন প্রয়োজন? এই রিস্ক ম্যানেজমেন্ট কেন প্রয়োজন? এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বললাম যে রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে আপনি সঠিকভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। আপনি মানসিক ভারসাম্যহীনতার মধ্যে পড়ে যাবেন। আপনার এত ফান্ড তখন লসের মধ্যে পড়ে যাবে। আপনি ফান্ড ঠিকমতো ম্যানেজ করতে পারবেন না। আপনি লস ঠিকমতো রিকভার করতে পারবেন না। এরকম বিভিন্ন ধরনের ইস্যু হওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে আপনার অনেক ধরনের প্রবলেম তৈরি হয়ে যাবে। ফলে আপনি ঠিকমতো ট্রেড করতে পারবেন না। আপনি $2, $3 প্রফিট করলে $10 লস করবেন। $10 প্রফিট
করলে $20 লস করবেন, $20 লস করলে $5 প্রফিট করবেন। তো এইভাবে করতে, করতে একটা সময় দেখা যাবে কি যে আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন বা আপনার এখান থেকে একটা ডিপ্রেশনের মধ্যে আপনি চলে যাবেন। তো এই বিষয়গুলো কি হচ্ছে রিকভার করাই মূলত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি রিস্ক অল্প, অল্প করে নেন, বাট রিওয়ার্ডটাও কিন্তু থাকতে হবে। আপনি 1% আপনি 1% রিস্ক নিচ্ছেন কিন্তু আবার 1% প্রফিট রাখতেছেন, এমনটা কিন্তু হবে না। আপনার এমন টোকেন সিলেক্ট করতে হবে, এমন মার্কেট কন্ডিশন আপনার ট্রেড করতে হবে যে মার্কেট কন্ডিশন ওই জিনিসটা মিট করে যে আপনার 2% রিস্কে 4% পর্যন্ত আপনাকে প্রফিট দিবে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনার কিন্তু শিখে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তাছাড়া কিন্তু কখনো কোনো ওয়ে নেই। তো এরপরে কি এতটুকুতেই সীমাবদ্ধ? না, এতটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ না। হিয়ার আর দ্য মোস্ট ইম্পোর্টেন্ট রুলস ইউ শুড ফলো। এখানে আরো অনেক বেশি রুলস আছে যেগুলো আপনারা অনেক বেশি পরিমাণে ফলো করতে হবে। তাহলে কি, কি রুলস আছে আমরা একটু দেখে নেই। যে ১ম নাম্বার রুলস হচ্ছে রিস্ক অনলি এ স্মল পার্সেন্টেজ অফ ইওর ক্যাপিটাল পার ট্রেড। অর্থাৎ আপনার যে ক্যাপিটাল আছে বা আপনার যে মূলধন আছে বা আপনার যে পুঁজি আছে, সেই পুঁজি থেকে একদম ছোট পরিমাণের অ্যামাউন্টে আপনার কি করা উচিত? যে আপনার এখানে রিস্ক নেওয়া উচিত। যেটা ১ থেকে ২% পর্যন্ত হইতেই হবে মাস্ট বি। এর উপরে কখনোই যাওয়া যাবে না। যেটা বললাম যাওয়ার জন্য ৫ টা শর্ত আছে। ৫ টা শর্তটা ফিল আপ করলে তখন আবার যাওয়া যাইতে পারে। তবে আমি রিকমেন্ড করি সবসময় ১ থেকে ২% পর্যন্ত রিস্ক নেওয়াই ভালো। এরপরে হচ্ছে ইউজ স্টপ লস, যেটা অলরেডি বলে ফেলছি। আপনার স্টপ লসটা কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। তবে সঠিক জায়গাতে সঠিকভাবে ইউজ করতে হবে। তো আমি স্টপ লস নিয়ে আলাদা একটা ভিডিও বানায় দিব। সেখানে আপনারা আরো ডিটেইলসে জানতে পারবেন যে কিভাবে স্টপ লসটা কাজ করে, কিভাবে এক্সিকিউট করে, কিভাবে স্টপ লস সেট করতে হয়, কোথায় স্টপ লস সেট করলে ভুল হইতে পারে, কোথায় সঠিক হবে, সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আসে হচ্ছে সেটের রিস্ক রিওয়ার্ড রেশিও। আমি যেটা বললাম যে আপনি সবসময় ন্যূনতম 2% ইস টু 4% পর্যন্ত এই রিস্ক রিওয়ার্ড রেশিও রাখবেন। ২% লসে ৪% প্রফিট থাকবে। তার মানে ১০ টা যদি ট্রেড করেন, ৫ টা যদি প্রফিট আর ৫ টা যদি লস হয়, তাহলে ৫ টা প্রফিটে আপনার ৫ পাঁচা $২৫ আর ৫ টা লসে আপনার ৫ দুগুণে ১০। তার মানে $১০ আর $২৫ মাইনাস করলে আপনার দিন শেষে $১৫ কিন্তু প্রফিট থেকেই যায় রিস্ক রিওয়ার্ড হিসেবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু স্ট্রিক্টলি আপনার কি করতে হবে? এটা মেইনটেইন করতে হবে। এরপরে ডিভার্সিফাই ইওর ট্রেড, অর্থাৎ আপনার প্রত্যেকটা ট্রেডকে কি করতে হবে? ডিভার্সিফাই করতে হবে। ডিভার্সিফাই মানে ধরেন $১০০ আছে, আপনি $১০ একটা টোকেনে, $১০ আরেকটা টোকেনে, $১০ আরেকটা টোকেনে, এরকম ১০ টা বা ১৫ টা টোকেন আপনি ৫ টা বা ৬ টা টোকেন আপনি ইনভেস্ট করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনার অ্যামাউন্টের উপর। তার মানে একটা টোকেনে কখনো ইনভেস্ট করবেন না। আপনি ভালো দেখে সবগুলা টোকেন ইনভেস্ট করুন। যেসব টোকেনগুলো সবথেকে বেশি ভালো সেই টোকেনগুলোতে ইনভেস্ট করুন। একটা যদি গেমিং টোকেনে ইনভেস্ট করে থাকেন তাহলে একটা গেমিং টোকেনে ইনভেস্ট করলেন। আরেকটা হচ্ছে আপনি কি করলেন? আরেকটা হচ্ছে ধরেন হচ্ছে ডিএফআই ক্যাটেগরিতে আপনি ইনভেস্ট করলেন। অর্থাৎ ডিজিটাল ফাইন্যান্সের উপরে, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের উপরে ইনভেস্ট করলেন। আরেকটা ধরেন হচ্ছে আপনার মিমস টোকেন ইনভেস্ট করলেন। যদিও এগুলো কখনো করা যায় না, করা প্রয়োজন নাই বা এগুলা আমাদের জন্য এলিজিবল না। ঠিক আছে? আমাদের ইসলাম ধর্ম। তো সেক্ষেত্রে সেগুলো করার প্রয়োজন নাই। মিমস টোকেন আরকি। তো এরপরে ধরেন আচ্ছা আপনার এরপরে আরো আছে হচ্ছে RWA, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, যেটা হচ্ছে বাস্তবেও সেগুলো ব্যবহার করা যায় অমন ক্যাটেগরির টোকেনে, অর্থাৎ বিভিন্ন ক্যাটেগরিতে আপনি ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে ডিভার্সিফাই করে ফেলতে হবে আপনার ফান্ডকে, যাতে একটা যদি ডাউনে যাও যাতে আরেকটা যাতে প্রফিটেবল হয়। ওকে? তো এরপরে আছে যে লিমিট দ্য নাম্বার অফ ট্রেড, অর্থাৎ এভয়েড ওভার ট্রেডিং, মানে অতিরিক্ত পরিমাণে ট্রেড করা যাবে না। আগে আপনার ডিসিশন নিতে হবে আপনি একদিনে কয়টা ট্রেড করতে পারেন। আগে মার্কেট কন্ডিশনটা বুঝতে হবে। মার্কেট যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিসিশনটা ওইভাবে নিতে হবে যে আপনি আজকের দিনে কয়টা পর্যন্ত ট্রেড নিতে পারেন। যদি বলেন যে আপনি ৫ টা পরিমাণ ট্রেড নিবেন, তাহলে ৫ টাতে ফিক্সড থাকতে হবে। এর বেশি একটাতেও যাওয়া যায় না। যদি মনে করেন যে ৫ নাম্বার করার পরে ৬ নাম্বারটা হয়তোবা ভালো, কখনোই যাওয়া যাবে না। আপনি আজকে হয়তোবা রুলস ভেঙে ফেলতেছেন, দেখা যাচ্ছে কালকেও ভাঙবেন, কালকেও ভাঙবেন, কালকেও ভাঙবেন। এভাবে ভাঙতে, ভাঙতে আপনি ট্রেডিং এর রুলসটা ভেঙে ফেলবেন আর আপনাকেও মার্কেটটা আপনাকে একদম ভেঙে চুরমার, চুরমার করে ফেলবে। তাই সবসময় নিজেকে রেডি রাখুন। ওভার ট্রেডিং থেকে নিজেকে বিরত রাখুন। যেটা ফিক্সড করবেন ওই পরিমাণ অ্যামাউন্টের মধ্যে, ওই পরিমাণ ট্রেডের মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখবেন। এরপরে আসি হচ্ছে অলওয়েজ ইউজ এ টেক প্রফিট লেভেল, অর্থাৎ সবসময় কি করবেন? একটা টার্গেট পয়েন্ট সেট করে দিবেন যে আপনার এই টার্গেটে প্রফিট নিবেন, এই টার্গেটে আপনি আ মার্কেট থেকে $এত প্রফিট করা প্রয়োজন। এত প্রফিটের জন্য আপনার কত লেভেল আপনার সেল অর্ডার দেওয়া দরকার। এই সবগুলো বিষয় সেখানে মেইনটেইন করার চেষ্টা করবেন। এরপরে কিপ ইমোশন ইন চেক, অর্থাৎ আপনার ইমোশনকে কন্টিনিউয়াসলি হচ্ছে কি করতে হবে? একদম শান্ত রাখতে হবে। কন্টিনিউয়াসলি আপনার ইমোশনকে কি করতে হবে? যে আপনার আ নিজেরকেই কন্ট্রোল করতে হবে। যে বেশি লোভ করা যাবে না, আবার বেশি ভয় পাওয়া যাবে না।
আবার মার্কেটে কন্টিনিউয়াসলি নিজেকে যে ইনভলভ রাখতে হবে এমনটাও না। আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারেন। আর বাকি যে বিষয়গুলো বললাম, স্টপ লস আগে দিয়ে রাখেন। টেক প্রফিট টার্গেট আগেই দিয়ে রাখেন। আগেই তো এনালাইসিস করছেন। আপনার কেন মার্কেটে বারবার তাকিয়ে দেখতে হচ্ছে মার্কেটে কি কন্ডিশন হচ্ছে? আপনি আগে ডিসিশন নেন। তার মানে কি দিনে যদি আপনি ১-২ বারও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার মানসিকভাবে ইমোশনালি আপনি তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন না। কিন্তু আপনি বারবার মার্কেটে যদি দেখতে থাকেন, মার্কেট যদি বারবার ফলো করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে মার্কেট আপনাকে 100% রেজাল্ট দিবে না। আপনাকে ভেঙে চুরমার করে ফেলবে। তো সেইজন্য আপনার ইমোশনকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এরপরে রিভিউ ইউর ট্রেড রেগুলারলি। আপনার প্রত্যেকটা ট্রেডে আপনি কি ধরনের ভুল করছেন, কিভাবে কি ধরনের সাকসেস করছেন, আ কোন কারণে আপনার সেই টোকেনটা প্রফিটেবল হইছে, কোন কারণে আপনার সেই টোকেনটা লস হইছে। এই সবগুলো সুন্দর করে খাতায় নোট করতে হবে। সবগুলোর একটা হিসাব রাখতে হবে। দেন আপনি সেখান থেকে 100% রিওয়ার্ড নিয়ে কিন্তু মার্কেট থেকে এক্সিকিউট করতে পারবেন আশা করি। তো এইভাবে যদি আপনি ট্রেডগুলা কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে দেখা যাবে আপনার ট্রেডিং এ তেমন কোনো প্রবলেম হবে না। এরপরে আসে যে ডন্ট ট্রাই টু রিকভার লসেস। ঠিক আছে? আপনার রিকভারির লস আপনার যখন আজকে ধরেন লস হয়ে গেল, আপনার ধরেন আজকে লস হয়ে গেল, আজকের লস আজকে রিকভার করার কখনোই চেষ্টা করবেন না। আজকের লসটা অন্ততপক্ষে ২ দিন, ৩ দিন বা ৪ দিন পরে চেষ্টা করবেন। মার্কেট যতই ভালো থাকুক না কেন। আপনি রিস্ক নিয়ে আপনি কখনো কি করবেন না যে আপনার রিকভারি করতে যাবেন না। এই পাকনামোটা অনেকেই করে। সকলে সবাই করে। তো এই কাজটা কখনোই করা যাবে না। অর্থাৎ অন্ততপক্ষে ২ দিন, ৩ দিন পর্যন্ত সময় দিতে হবে যাতে আপনি নিজেকে শান্ত করতে পারেন। আপনি যখন লস যাচ্ছে ধরেন এখন $১০০ $৫ পর্যন্ত লস হয়েছে। আপনার মাথা এখন কি হয়ে গেছে? এখন ভারী হয়ে গেছে। এখন আপনি এখন হাইপার হয়ে গেছেন। তো এখন এই মুহূর্তে আপনার যেকোনো ধরনের ভুল ডিসিশন আপনার মাথায় চলে আসবে। এখন আপনি যতই শেখেন না কেন, যতই শেখা হোক না কেন, আপনার ভুল ডিসিশন 100% চলে আসবে। কারণ আপনি আপনার মেধাকে, আপনি আপনার মাইন্ডকে কখনো ওইভাবে কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কন্ট্রোল করার সহজ উপায় হচ্ছে আপনি ওইদিন আর ট্রেডই নিবেন না। আপনার যদি লস হয়ে থাকে, এই লসটা রিকভার করবেন অন্ততপক্ষে ২ দিন অথবা ৩ দিন পরে বা পরের দিনে চেষ্টা করবেন রিকভার করার জন্য। অর্থাৎ সেম দিনে কখনো আপনি রিকভারি করার চেষ্টা করবেন না। তো এই পর্যায়ে আমরা শুধু একটা সামারি দেখব। আমি কোনো কথা বলব না। আপনারা শুধু সামারিটুকু দেখুন। আমি ১০ সেকেন্ড কথা অফ রাখবো। এরপরে আমাদের ক্লাসটা আমরা সমাপ্ত করব। আশা করি বুঝতে পারছেন যে এখানে একটা কুইক রিক্যাপ অফ রিস্ক ম্যানেজমেন্ট রুলস। রিস্ক ম্যানেজমেন্ট রুলস এর মধ্যে যতগুলো রিক্যাপ করা প্রয়োজন, শর্টলি যেগুলো বিষয় প্রয়োজন আছে সেগুলো এখানে বলা হয়েছে। সেগুলো পড়ে নিবেন, জেনে নিবেন, বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে।